আমাদের আজকের আলোচ্য বিষয় দ্বিঘাতকরণী, কোয়াড্রেটিক সার্ট। আমাদের ক্লাস 10-এ এই দ্বিঘাতকরণীর 3টে অধ্যায় আছে। কোষে দেখি 9.1, 9.2, 9.3। আজ আমরা 9.1 করব। তো এই দ্বিঘাতকরণী করার আগে আমাদের যে বিষয়টা একটু নলেজ থাকা দরকার সেটা হলো সংখ্যার মোটামুটি একটা ধারণা। তো সংখ্যার ধারণা আমাদের সবারই কম বেশি কিন্তু আছে। কেন? কারণ সংখ্যার ধারণা আমাদের গত ক্লাসগুলোতেই আমরা পেয়েছি। তবুও যেহেতু এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের লাগবে, একটু আমরা মনে করে নেওয়ার চেষ্টা করব। প্রথম বলি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলতাম আমরা? যেগুলো দিয়ে মূলত গণনা করা হয়। 1, 2, 3, 4, 5, 6 পরপর এই সংখ্যাগুলো, এগুলোকে আমরা বলতাম স্বাভাবিক সংখ্যা। এইটাকে যদি স্বাভাবিক সংখ্যা আমরা বলতাম। তারপরে 2 আসি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনগুলোকে বলতাম? যে স্বাভাবিক সংখ্যা যেগুলো রয়েছে তার সঙ্গে যদি আমি জাস্ট 0 অ্যাড করি, কি অ্যাড করি? জাস্ট জিরো অ্যাড করি, তাহলেই আমরা যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলোকে আমরা বলি অখণ্ড সংখ্যা। তারপরে আসি পূর্ণ সংখ্যা। এই অখণ্ড সংখ্যার মধ্যে কোনো ঋণাত্মক সংখ্যা নেই আমরা দেখতে পাচ্ছি। অখণ্ড সংখ্যার সেটের সঙ্গে আমি যদি জাস্ট ঋণাত্মক সংখ্যা যোগ করে দিই, ঋণাত্মক সংখ্যাগুলো অ্যাড করে দিই, তাহলেই যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলোর নামকরণ হলো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। এবার আসি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আমরা কি শিখেছিলাম? সেই সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলা হয় যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়। p/q আকারে প্রকাশ করা যায় বলতে কেমন? এই মূলদ সংখ্যা এবং পূর্ণ সংখ্যাটা আমাদের এই অধ্যায় করতে গেলে সবথেকে বেশি পরিমাণে লাগবে। সেই কারণে মূলদ সংখ্যাটা আমাদের হয়ে যাওয়া সত্ত্বেও মূলদ সংখ্যাটা আমি একটু সামান্য আলোচনা করছি। p/q আকারে প্রকাশ করা যায়। p/q আকারে মানে দেখতে ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায় সোজা কথায়, তাই তো? সেটা কেমন? যে 3/7 এটাকে আমি মূলদ সংখ্যা বলতে পারি। কেন? এটা কিন্তু দেখতে p/q আকারে। মানে যখন এই 3 মানে নিশ্চয়ই p কে বোঝাচ্ছে আর 7 q কে বোঝাচ্ছে, p/q আকারে প্রকাশ হয়ে গেল। তা শুধু কি ভগ্নাংশের মতো দেখতে সেই সংখ্যাগুলোই মূলদ সংখ্যা? না, মোটামুটি এখানে আগের যে সংখ্যাগুলো রয়েছে সবগুলোই মূলদ সংখ্যা। কি করে হয় আমরা দেখেছি, তাও একটু অল্প বলার চেষ্টা করি। মনে করলাম শুধুমাত্র 5 কি মূলদ সংখ্যা? নিশ্চয়ই মূলদ সংখ্যা। কি করে এটা p/q আকারে প্রকাশ হচ্ছে? আচ্ছা, 5কে আমি 5/1 লিখতে পারি না? তার মানেই তো 5। তো এই যেখানে 5 মানে p কে বোঝাচ্ছি আর 1 মানে q কে বোঝাচ্ছি, তার মানে 5কে তো p/q আকারে প্রকাশ করা গেল। 0কেও যাবে, 0/5 মনে করলাম 0কে, সেটা মানেই তো 0। বা 0/6 বা কেউ 0/7 মনে করতে পারে। তাহলে আলটিমেট আমরা কি বুঝলাম? সব সংখ্যাগুলো এর আগে যেগুলো করেছি সবগুলোই মূলদ সংখ্যা, কারণ সবগুলোকে এই p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। এইবার যেটা আসি সেটা হলো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? আমরা জানি যেগুলোর বর্গমূল করা সম্ভব বা বর্গমূল করলে একটা সুন্দর মূলদ সংখ্যা আসে, সেগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি। কেমন? 4। কেন? আমি 4কে যদি বর্গমূল করি কি পাবো? +-2। প্রশ্ন হতে পারে কেন +-2? কারণ আমরা যদি দেখি +2কে যদি বর্গ করি সেক্ষেত্রেও 4 পাবো, আর -2কে বর্গ করলেও 4 পাবো। দুটো ক্ষেত্রেই +2কে বর্গ করেও আমি 4 পেলাম, -2কে বর্গ করেও 4 পেলাম। অর্থাৎ বলতেই পারি 4-এর বর্গমূল তাহলে +-2। অর্থাৎ কিনা 4-এর বর্গমূল কিন্তু নির্ণয় করা সম্ভব, যেখানে বর্গমূলটা মূলদ সংখ্যা হবে। একইভাবে এগুলো দেখি, প্রত্যেকটাই কিন্তু সম্ভব। সামনে যেমন 25-এর কী হবে বর্গমূল করলে? নিশ্চয়ই +-5, তাই তো? +-5। আর এই বর্গমূলটা আমরা কীভাবে দেখাই অ্যাকচুয়ালি? +-√4 এরকম আকারে দেখাই, যেখানে 4-এর বর্গমূল
করলে একটা মূলদ সংখ্যা আসে, তাই প্লাস মাইনাসটা যেমন আসে তেমন আমরা রেখে দিই, আর 4-এর বর্গমূল করে যে সংখ্যাটা পাই, যে মূলদ সংখ্যাটা পাই এখানে 2, সেটা আমরা লিখে দিই, তাই তো? তাহলে এখানে 25-এর বর্গমূলটাকে আমরা কী করে লিখব? 25-এর বর্গমূল হলো প্লাস মাইনাস √25। কিন্তু এখন প্রশ্ন হলো, এই যেগুলো পূর্ণবর্গ সংখ্যা সেগুলোর বর্গমূল করে আমরা যেমন এই যে সুন্দর সংখ্যা পেলাম, কেমন সুন্দর সংখ্যা, এই যে একটা সুন্দর সংখ্যা পেলাম, এইবার এই 5, 7, 11 অর্থাৎ এই সংখ্যাগুলো বাদ দিয়ে এর মাঝখানে যে অন্য সংখ্যাগুলো রয়েছে, অন্য মূলদ সংখ্যাগুলো রয়েছে, সেগুলোর বর্গমূল কি করা যাবে না? বা যদিও যায় সেটা কত হবে? বর্গমূলটা কত হবে? এটার বর্গমূল যদি প্লাস মাইনাস √4 হয়, এটার বর্গমূল যদি প্লাস মাইনাস √25 হয়, এটা মানে অ্যাকচুয়ালি এটা দাঁড়ালো, যেহেতু 25-এ বর্গমূল করা সম্ভব এবং একটা মূলদ সংখ্যা আসে, তাই এটা আমরা লিখলাম। কিন্তু যদি এর মাঝখানে যে অন্য সংখ্যাগুলো মানে 5, 7, 11, 11 তিনটে লিখলাম, এগুলো বর্গমূল করলে কি হবে? একই রকম প্লাস মাইনাস √5 হবে, এটাতে প্লাস মাইনাস নিশ্চয়ই √7 হবে, এক্ষেত্রেও প্লাস মাইনাস √11 হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই 5-এর তো বর্গমূল করা সম্ভব নয়, এই কারণে যে বর্গমূল করলে একটা মূলদ সংখ্যা কিন্তু আসবে না। আসবে কি? আসবে না, হয়তো একটা আসন্ন মানে আসতে পারে। এই তার মানে প্লাস মাইনাস √5 এর বর্গমূল যে আমি বলছি 5-এর, বা 7-এর বর্গমূল প্লাস মাইনাস √7 বলছি, 11-এর বর্গমূল প্লাস মাইনাস √11 বলছি, এই সংখ্যাগুলোকে যেগুলোকে বর্গমূল করা মানে 5-কে যেখানে বর্গমূল করা গেল না, বর্গমূল করে কোনো মূলদ সংখ্যা পেলাম না, এই যে রূপগুলো, এইগুলোকে কি বলা হয় তাহলে বলতে পারবো? এইগুলোকেই আসলে বলা হয় করণী। আমরা যে করণী আজকে করব বলে শুরু করেছিলাম আজকের ক্লাস, তারা হলো এরাই হচ্ছে সেই সংখ্যা, এরাই হচ্ছে সেই করণী। অর্থাৎ করণী তার মানে আমরা দেখতে কেমন বা কোনগুলো সেটা কিন্তু একটা ধারণা মোটামুটি একটা পেয়ে গেলাম অলরেডি। মানে প্লাস মাইনাস √ওভার কিছু, শুধু প্লাস √5ও বলতে পারি বা মাইনাস √5ও বলতে পারি, অসুবিধে কিছু নেই। এটাকে আমরা কি বলছি তাহলে? করণী। তাহলে করণী কোনটাকে বলা হয় বা কোন সংখ্যাকে আমরা কি আইডিয়া করতে পারলাম? তাহলে √5, √7 এগুলোকে আমরা করণী বলতে পারি। কিন্তু শুধু করণী মনে হয় ছিল না আমাদের চ্যাপ্টারের নাম, আমাদের চ্যাপ্টারের নাম ছিল দ্বিঘাত করণী। তার মানে এগুলোকে করণী বলে না, দ্বিঘাত করণী বলে। যখনই দ্বিঘাত ওয়ার্ডটা আসলো না মাথায় কিন্তু একটু সঙ্গে সঙ্গে মনে হলো দ্বিঘাত করণী মানে করণীকে তাহলে কি অনেক রকম ঘাতের হয় নাকি? এটাকে আমরা দ্বিঘাত বলছি, আর এটাকে কেন দ্বিঘাতই বা কেন করণী বলছি? বা দ্বিঘাত করণী যদি এটা হয় তাহলে ত্রিঘাত বা অন্য যদি ঘাত করণী থাকে সেটাই বা কি? কেমন একটু আমাদের কনফিউশনে পড়ে গেলাম। আচ্ছা, আগে এটাকে তাহলে দ্বিঘাত কেন বলছি একটু দেখি তো। আচ্ছা, √7 এটাকে তো আমি বললাম করণী বলছি, √7 মানে কি? সূচকে আমরা দেখেছি √, মানে এটা তো, √, মানে এটা নয়, মানে 7-এর পাওয়ার কত? হাফ, মানে 7-এর পাওয়ার 1/2, পাওয়ার কত? 1/2, মানে 1/ কত ঘাত আছে ওখানে আমি দেখতে পাচ্ছি 2টো ঘাত আছে মনে, কিন্তু মানে দ্বিঘাত আছে। এই কারণেই কিন্তু এই করণীকে কি করণী বলা হচ্ছে? দ্বিঘাত করণী। বোঝা গেল? আর এটা মানেও 5-এর মাথায় হাফ। ক্লিয়ার? তার মানে দ্বিঘাত করণী ছাড়া ত্রিঘাত করণীয় হতে পারে। ত্রিঘাত করণী মানে কি হবে তাহলে? সেটা কেমন হবে দেখতে? 3√5 এরকম ত্রিঘাত করণী। মানে সেটা অ্যাকচুয়ালি পাওয়ার কত হয় একটু দেখি, তাহলে আমি ধারণাটা বুঝতে পারবো। দ্বিঘাত করণীর 5-এর মাথায় কত হচ্ছে? নিশ্চয়ই 1/3 হচ্ছে। কত হলো তাহলে? 3। তাহলে বোঝা গেল এটাকে ত্রিঘাত করণী কেন বলা হলো, আর এটাকে দ্বিঘাত করণী কেন বলা হলো।
এই যে দ্বিঘাত করণী, এই কারণেই দ্বিঘাত, আর এটা হচ্ছে এই কারণেই দ্বিঘাত করণী। তাহলে বর্গমূলকে আমরা দ্বিঘাত করণী আর ঘনমূলকে আমরা ত্রিঘাত করণী বলতেই পারি। যাই হোক, আমাদের শুধু কিন্তু দ্বিঘাত করণী আছে, সেই কারণে আমাদের যদি শুধু বলে করণী, শুধু করণী বললেই কিন্তু আমরা দ্বিঘাতটাই বুঝব। আচ্ছা, এই করণী আবার দু রকম। কি কি? একটা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী, একটা হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী। শুদ্ধ দ্বিঘাত করণী কোনটা আর মিশ্র দ্বিঘাত করণী কোনটা, আমরা এবার সেটা বোঝার চেষ্টা করব। অ্যাকচুয়ালি এতক্ষণ আমরা যে করণীগুলো চিনলাম বা যে করণীগুলো নিয়ে আলোচনা করলাম, এরাই শুদ্ধ দ্বিঘাত করণী। এদেরকে কেন শুদ্ধ দ্বিঘাত করণী বলছে, এটা আমি বুঝতে পারবো যদি আমি একটা মিশ্র দ্বিঘাত করণী আগে বলি, তাহলে আমি বুঝতে পারবো ওটাকে কেন শুদ্ধ বলা হচ্ছে। মিশ্র দ্বিঘাত করণী কেমন? আমি হয়তো এই রকম লিখলাম একটা সংখ্যা, যে 3 প্লাস √7 বা 5 মাইনাস √3। একটু বিষয়টা দেখি তো। 3 প্লাস √7, 5 মাইনাস √3, এইগুলোর সঙ্গে এইগুলোর কি পার্থক্য কিছু চোখে পড়ছে আমাদের? পার্থক্য কিছু আছে, কিন্তু কি আছে? এখানে শুধুমাত্র কিন্তু করণীর পার্টটাই আছে, মানে এখানে শুধু অমূলক সংখ্যাই আছে। এগুলো অমূলক সংখ্যা বলে আমরা আগেই জেনেছি, সেটা শিখেছি। আর এইগুলো যে দুটো আমি সংখ্যা লিখলাম, এখানে আমি কি দেখতে পাচ্ছি? এইটা অবশ্যই কি সংখ্যা? অমূলক সংখ্যা। এটা অমূলক সংখ্যা, অর্থাৎ করণী যে শিখলাম সেই করণী পার্টটা কিন্তু এটা, আর এটা কিন্তু মূলদ সংখ্যা। মানে এই যে সংখ্যা দুটো লিখলাম, এর মধ্যে একটা মূলদ সংখ্যাও আছে আর একটা করণী পার্ট রয়েছে, অর্থাৎ অমূলদ সংখ্যা আছে। এখানেও তাই, এটা কিন্তু মূলদ, এটা অমূলদ। মানে এখানে মূলদ সংখ্যাও রয়েছে আবার করণী পার্টটাও রয়েছে, দুটো মেশানো আছে, তাই এটাকে কি বলবো? মিশ্র দ্বিঘাত করণী। আর এগুলোতে শুধুমাত্র কিন্তু কি দেখতে পাচ্ছি আমি? করণীটুকুই রয়েছে, দ্বিঘাত করণী যেটাকে বলছি। তাই এগুলোকে আমি কি বলবো? শুদ্ধ দ্বিঘাত করণী। তাহলে এগুলো হলো শুদ্ধ দ্বিঘাত করণী, এগুলো হলো মিশ্র দ্বিঘাত করণী। তার মানে করণী ঠিক কোনগুলোকে বলবো মোটামুটি বুঝতে পারলাম। করণীটাকে কেন দ্বিঘাত করণী বলছি সেটাও বুঝলাম। শুদ্ধ করণী কোনগুলো সেটাও বুঝলাম। মিশ্র দ্বিঘাত করণী কোনগুলো সেটাও বুঝলাম। এবার তাহলে কি জানবো? এবার জানবো সদিশ করণী। সদিশ করণী কি? নাম শুনেই কিন্তু আমাদের বুঝতে পারা উচিত, এর জন্য আর পড়ার প্রয়োজন পড়ে না। করণী সদিশ, তাহলে সদিশ করণী মানে করণী একই রকম, যে সংখ্যাগুলোর করণী পার্টটা একই থাকবে তাকে আমি সদিশ করণী বলতে পারি। কেমন? আমাকে বলা রইল 4√7 আর 5√7 আর 11√5, 3√5। এবার আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই যে করণীগুলো এখানে রেখা রইল, এই করণীগুলোর মধ্যে কোনো সাদৃশ্যতা আছে কিনা বা কোনো ডিফারেন্স আছে কিনা, তা আমি একটু ভালো করে যদি দেখতে পাবো যে এই পার্ট দুটোতে যে করণীটা রয়েছে এ দুজন কিন্তু সেম, আর এই দুটোতে এ দুটো সেম। অর্থাৎ এই যে করণী, এই করণী দুটোকে আমি কি বলতে পারি? সদিশ করণী। কিন্তু এই দুটো কিন্তু সদিশ করণী, কারণ এখানে করণীর কিন্তু পার্টটা এক। এখানে এর সঙ্গে যে মূলদ সংখ্যাটা গুণ, সেটা তো আর এর পরিচয় বহন করছে না, বা এর সঙ্গে যে মূলদ সংখ্যাটা গুণ, এটা তো আর পরিচয় বহন করছে না। এটা তো কটা সেই সংখ্যাটা ডিনোট করছে মাত্র। মানে √7টাকে আমি যদি এক্স মনে করি, তাহলে এটা কী বোঝাচ্ছে? 4x, মানে 4খানা এক্স। 4√7 মানে কি? 4খানা √7, এটা বলছে। সেটা সেই √7ই তো, 4টে না 5টা না 1টা না 2টো সেটা বোঝাচ্ছে শুধু। আর এখানে 5√7 মানে 5খানা √7 সেটাকে বোঝাচ্ছে। সেটা একটা √7ও যা 5টা √7ও, তার পরিচয় তো একই হবে নিশ্চয়ই, নাকি? তাহলে এখানে আলটিমেট দুজনেই কিন্তু করণী দুজনেরই সমান, এখানেও কিন্তু তাই। মানে এই দুটোকে আমি কি বলতে পারি তাহলে? সদিশ করণী। তাহলে
এই দুটোকে আমি সদিশকরণী বলতে পারি, এই দুটোকেও সদিশকরণী বলতে পারি। তাহলে কোনগুলোকে সদিশ নিশ্চয়ই বুঝতে পারলাম। সদিশকরণী যখন আছে নিশ্চয়ই অসদিশকরণীও আছে। অসদিশকরণী কোনটাকে বলবো তাহলে? সদিশকরণী যদি আমরা বুঝতে পারি, অসদিশকরণী বোঝা তো আমাদের জন্য কোনো রকম সমস্যা হবে না। এই করণী দুটোকে যদি আমি বিবেচনা করি, এই করণী দুটোকে বিবেচনা করলে আমি দেখতে পেলাম এখানে 5খানা √7 আছে, এখানে 11খানা √5 আছে। তো এখানে যে করণী পার্ট দুটো, এটার আর এটার দুটোই কি আলাদা না? তার মানে এই দুটো কিন্তু দুটো আলাদা করণী, মানে এদের পরিচয়টাই কিন্তু সম্পূর্ণ আলাদা, আলাদা না? তাহলে এই দুটো করণীকে আমরা কি বলতে পারি? নিশ্চয়ই অসদিশ করণী। তাহলে এই করণী দুটোকে আমি কি বলতে পারবো? নিশ্চয়ই অসদিশ করণী। তাহলে কিন্তু সদিশ করণী কোনগুলোকে বলবো, অসদিশ করণী কোনগুলোকে বলবো, সে ধারণাটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। মানে একেবারে এই চ্যাপ্টারে সব ছোট্ট ছোট্ট বিষয়, শুধুমাত্র জানতে হবে কোনটাকে কি বলে। এবার তাহলে আমরা কি করব? কি বাকি আছে আমাদের? এই করণীর যোগ আর বিয়োগ, এই দুটো আমাদেরকে এই চ্যাপ্টার করতে গেলে আর জানতে হবে। আর মোটামুটি কিছু এই চ্যাপ্টার অন্তত করতে গেলে লাগবে না। তাহলে যোগ আর বিয়োগটা একটু দেখে নিই। যোগ বিয়োগ আবার কি দেখবো? সদিশ অসদিশ করণী যদি বুঝে যায়, যোগ বিয়োগ আমাদের তো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। প্রথমে যে করণী দুটো আমরা সদিশ করণী পেয়েছিলাম, ওই দুটোকে পাশাপাশি লিখলাম যোগ করার জন্য। এই দুটোকে যোগ করতে পারবো? নিশ্চয়ই পারবো। মানে সদিশ করণীর মধ্যে কিন্তু যোগটা হবে। কেন? এই যে বললাম, এগুলো তো অ্যাকচুয়ালি শুধু সংখ্যা, কোনটাকে কত বোঝাচ্ছে, আর তো কিছু নয়। 4খানা √7 আছে আর এখানে 5খানা √7 আছে, তো যোগ করে কি হবে? 4 আর 5 9খানা √7 বলছে না, তো সেটাই লিখবো, সেটাই তো যোগ। তো 9খানা √7 হয়ে গেল, এটাই যোগ। মানে একেবারে বাচ্চাদের সময় যখন আমরা শিখেছিলাম, তো সেই রকম। মানে এটাকে আমি এক্স মনে করতে পারি, মানে 4x + 5x 9x হবে। একইভাবে 11√5, মানে পরের যে সদিশ করণী দুটো নিয়েছিলাম সেই দুটো, 11√5 - 3√5, এটা থেকে যদি এটা বিয়োগ করি কি হবে? সেই এটাকে মনে করলাম y, √5টাকে, মানে 11y - 3y। 11খানা y থেকে 3খানা y যদি বিয়োগ হয়ে যায় কি হবে? নিশ্চয়ই 8y পড়ে থাকবে, তাই লিখবো 8y, মানে এখানে y মানে আমরা √5 বলছি, মানে 8√5। তবে এই বিষয়ে যেটা করলাম সেটাকেই যোগ বলতে পারি, মানে যোগ এইভাবে করব আর বিয়োগ এইভাবে করব যেভাবে করলাম। কিন্তু আমাকে যদি 5√7 আর 11√5 যোগ করতে দিত, করতে পারতাম? মানে এটাকে এক্স মনে করলে এটা ওয়াই বললাম, তাহলে 5খানা এক্স আর 11খানা ওয়াই বীজগণিতে আমরা যোগ করতে পেরেছিলাম? কি করেছিলাম? 5x + 5y রেখে দিয়েছিলাম না? এখানেও তাহলে তাই করব। এই দুটো যোগ করলে কি হবে? এটাই হবে, তো কিছু যোগ বিয়োগ করা যায় না তো। 5x + 11y লিখতাম না আমরা? তাই লিখবো, মানে যোগফল এটাকে যদি, মানে অসদিশ করণে যদি আমাকে যোগ করতে দেয়, যোগ আকারে পাতিয়ে রাখাটাই কিন্তু এটাই অ্যান্সার। তার মানে অসদিশ করণে যোগ বিয়োগ করতে দিলে সেটা আমাদের পক্ষে আরও আনন্দদায়ক ব্যাপার। জাস্ট ওই অবস্থা পাতিয়ে রেখে দেবো, সেটাই যোগ। তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টার কোর্স করার জন্য যেটুখানি ধারণার প্রয়োজন আমরা মোটামুটি সেটা কিন্তু শিখে গেলাম। এবার তাহলে আমরা অনুশীলনীর কয়েকটা অঙ্ক একটু দেখি। তাহলে আমরা কোষে দেখি 9.1-এর 1-এর 1 দাগ আর 3 দাগটা করি। 1 দাগ কী বলেছে? মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। কি কি? 1-এ হচ্ছে √175, 2-এ হচ্ছে √108। এই দুটো সংখ্যাকে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখতে বলেছে। মূলদ সংখ্যার ধারণা আমাদের মোটামুটি ভালোভাবেই হয়েছে, আর অমূলদ সংখ্যার ধারণাও আমরা জানি, আজকে আরও ভালোভাবে হলো। তাহলে √175 এটাকে কি করে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখতে পারবো? কারণ এখানে 175 এটা কিন্তু কোনো মৌলিক সংখ্যা নয়, তার মানে একে কিন্তু উৎপাদক করা সম্ভব। তাহলে একে উৎপাদক করে আমরা দেখব এর মধ্যে কোনো অংশ বর্গমূল করা যায় কি না। যদি যায় সেক্ষেত্রে সেই অংশটাকে কিন্তু আমি √এর বাইরে নিয়ে আসতে সমর্থ হব। আচ্ছা, আমি যা বলছি সেটা করলে বুঝতে আমাদের বেশি সুবিধা হবে। আমরা একটু করি। কি করব? প্রথমে √175 তার মানে ওই উৎপাদক করব। তো 175-এর উৎপাদক করলাম, করে কি কি পেলাম? 2টো 5, একটা 7, তাই তো? 5 দিয়ে 175-কে ভাগ করলে 35 হয়, 35কে 5 দিয়ে করলে 7 হয়।
তাহলে রুট ওভার 175 ইকুয়াল টু কত লিখতে পারি? রুট ওভার 5 ইন্টু 5 ইন্টু 7। বর্গমূল যদি করি আমি, যেহেতু রুট রয়েছে, দুটো 5 থেকে কটা 5 বেরোবে? নিশ্চয়ই একটা। আর 7 যেহেতু একটা আছে, সুতরাং রুট 7 আকারেই কিন্তু থেকে যাবে। তাই করলাম, একটা 5 বাইরে আনলাম আর রুট 7 রেখে দিলাম। তাহলে আলটিমেট রুট ওভার 175 মানে কি হলো? 5 রুট 7। আমাকে বলেছিল একটা মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখতে। তাহলে এটা কি? মূলদ সংখ্যা, আর এটা অমূলদ সংখ্যা। তাহলে একটা মূলদ এবং একটা অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে আমরা কিন্তু সমর্থ হলাম। এবার 3-এর অঙ্কটা দেখি, একই রকমভাবেই করব। এবার পরেরটার ক্ষেত্রেও রুট ওভার 108 আছে। 108-এর কী করলাম? উৎপাদক করলাম। কি পেলাম? 2 দিয়ে 108কে ভাগ করলে 54 হয়, 2 দিয়ে 54কে করলে 27, 3 দিয়ে 3 নং 27, 9, 3 দিয়ে 9কে আবার 3। অর্থাৎ রুট ওভার 108 মানে পেলাম 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, অর্থাৎ 2 2 3 3। রুট ওভার এইটা মানেটা কি? মানে নিশ্চয়ই এই দুটো 2 থেকে একটা 2 নিতে পারি না, আর এই দুটো 3 থেকে একটা 3 নিতে পারি না। তাহলে তাই নি। তো দুটো 2 থেকে বর্গমূলের বাইরে কটা 2 আসবে? নিশ্চয়ই একটা 2 আসবে। আর এই দুটো 3 থেকে নিশ্চয়ই একটা 3 আসবে। আর এই একটা 3 কিন্তু রুট ওভার এই আকারেই থেকে যাচ্ছে, তাই না? তাহলে আলটিমেট কত হলো? 3 দুগুণী 6, 6 রুট 3। তাহলে রুট ওভার 108 আলটিমেট কি আসলো? 6 রুট 3। যেখানে 6 কি? নিশ্চয়ই একটা মূলদ সংখ্যা। রুট ওভার 3 কি? অমূলদ সংখ্যা। আমাদেরকে কিন্তু এটাই বলেছিল যে একটি মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে। তাহলে 3টাও কিন্তু আমরা করতে সমর্থ হলাম। বাকিগুলো তোমরা চেষ্টা করবে, না পারলে তখন আমরা নেক্সট ক্লাসে করব। পরে 3 দাগ আমরা দেখি কি বলেছে। দেখাই যে রুট ওভার 98 প্লাস রুট 8 মাইনাস 2 রুট ওভার 32 ইকুয়াল টু রুট 2। আচ্ছা, এই অঙ্ক করার কিন্তু সেই একটাই নিয়ম, আগে যা করলাম এই অঙ্কর ক্ষেত্রেও তাই করব। রুট ওভারের মধ্যে যে সংখ্যাগুলো আছে, ওই সংখ্যাগুলো যেহেতু মৌলিক সংখ্যা নয়, প্রথম কাজ হচ্ছে ওগুলোকে আমরা উৎপাদক করব, করে দেখব সেখান থেকে কোনো পার্ট পাওয়া যায় কিনা যার বর্গমূল সম্ভব। তাহলে সেইটাকে বাইরে বের করব। বাইরে বের করে কিন্তু আমাকে অ্যাকচুয়ালি বিচার করতে হয়। যদি আর ভেতর থেকে কিছু বর্গমূল করে বাইরে বের করতে না পারি, তখন সেইগুলো আমরা অ্যাকচুয়ালি যোগ বিয়োগ করব। মানে সেগুলো দেখে আমাকে বিচার করতে হবে যে সেটা সদিশকরণী না অসদিশকরণী। সদিশকরণী হলে যোগ বিয়োগ করতে পারবো, অসদিশ হলে পারবো না। সুতরাং প্রথম কাজ হচ্ছে আগে এই রুটের ভেতরে যা আছে এদের প্রত্যেককে ঠিক এইভাবে উৎপাদক করে এরকম আকারে প্রকাশ করা যায় কি না দেখব। আলটিমেট রুটের মধ্যে কি দাঁড়াচ্ছে, কারণ এখানে রুট 8 এরা দেখে কিন্তু আমরা বলতে পারছি না এরা অসদিশকরণী, কারণ এখান থেকে কিছু বর্গমূল পার্ট থাকলে বর্গমূল হয়ে কিন্তু বেরিয়ে বাইরে এরকম মূল সংখ্যার আকারে চলে আসতেই পারে। সুতরাং সেক্ষেত্রে তারপরে যেটা পড়ে থাকবে সেটার সঙ্গে বাকিগুলো একইভাবে করার পরে যেগুলো যা পড়ে থাকবে দেখা গেল সদিশকরণী হয়ে যেতে পারে। সুতরাং প্রথম কাজ হচ্ছে যা করেছি আগের দুটো অঙ্কের ক্ষেত্রে তাই করব, এটাকে তাড়াতাড়ি করে নিই। রুট ওভার 98 মানে রুট ওভার 98-এর জন্য 98-এর আমি উৎপাদক করলাম। 2 দিয়ে 98 মানে 49, আর 7 দিয়ে 49কে করলে 7, 7 7 49 আমরা জানি। আর 8-এরটা করলাম না, কারণ 8টা আমরা মুখে মুখেই করে ফেলতে পারবো, কারণ জানি 3টে 2 গুণ করলে 8 হবে। আর 32-এরটা 2 দিয়ে 16 দুগুণি 32, 2 দিয়ে করলে 8 দুগুণি 16, 2 দিয়ে 8কে করলে 4, 4 দুগুণি 8, 2 দিয়ে 4কে করলে 2, 2 দুগুণি 4। এবার জাস্ট বসিয়ে দিই, আর তো কিছু না। রুট ওভার 98-এর জায়গায় বসিয়ে দিলাম। কী বসাবো? 2 ইন্টু 7 ইন্টু 7, তাই বসালাম। রুট 8-এর জায়গায় কী বসাবো? 2 ইন্টু 2 ইন্টু 2। আর রুট ওভার 32-র জায়গায় 1 2 3 4 5, 5খানা 2 আছে, তাই বসালাম। এবার আমি দেখতে পাচ্ছি এই দুটো 7 থেকে কিন্তু একটা 7 আমি বের করতে পারবো। তাহলে তাই করি, দুটো 7 থেকে একটা 7 বের করলাম, আর রুট ওভার 2টা থেকে গেল। প্লাস এই ক্ষেত্রে কি হবে?
এখানে দুটো 2 থেকে কিন্তু একটা 2 বেরোবে, আর √2 পড়ে থাকবে মাইনাস, এখানে দুটো 2 থেকে একটা 2 পাবো, এই দুটো 2 থেকেও কিন্তু একটা 2 বর্গমূল করে পাবো, মানে একটা 2 পড়ে থাকবে, মানে বাইরে একটা 2 ছিল আর এখান থেকে একটা 2 বেরোলো, এই দুটো থেকে আরেকটা 2 বেরোলো, আর √2টা পড়ে থাকলো। তার মানে আলটিমেট কী দাঁড়ালো, 7√2 প্লাস 2√2 মাইনাস 2 দুগুণি 4, 4 দুগুণি 8√2। তাই হলো না? তাহলে আলটিমেট সবকটি কিন্তু দেখতে পাচ্ছি সদিশকরণই হলো, সদিশকরণই না? মানে 7খানা √2 আর 2খানা √2 যোগ করতে বলেছে, আর 8খানা, সেখান থেকে 8খানা √2 বিয়োগ করতে বলেছে। তাহলে 7খানা √2 আর 2খানা √2 যোগ করলে কত হবে? 7, 8, 9, মানে 9√2 বিয়োগ কতটা বিয়োগ করব? 8খানা √2 বিয়োগ করতে বলেছে, করব। 9খানা √2 থেকে 8খানা √2 বিয়োগ করলে কত হবে? 1খানা √2ই থাকছে 9খানা থেকে 8টা গেলে। আর আমাকে কি প্রমাণ করতে বলেছিল একটু দেখি? হ্যাঁ, এই √2 প্রমাণ করতে বলেছিল, তবে তাই বেরোলো। তা লিখতেই পারি আমরা প্রমাণিত। 3এর অঙ্ক আমাদের হয়ে গেল। এরপরে একবার না 6-এর ইতে চলে গেলাম, কারণ এরপরে যদি আমরা দেখতে থাকি 2, 4, 5 সব এক অঙ্ক, যোগ আর বিয়োগ বা সরল, সরল মানে এইটাকেই সরল বলতে পারি, শুধু এটুকু দিয়ে এটাই সরল। সুতরাং এই অঙ্ক কোনোটাই আটকাবে না, একটিও আটকানোর কথা না। তাও আমরা আরেকটি অঙ্ক করি 6-এরই। কী বলেছে? -5 প্লাস √7 এবং প্লাস √7 প্লাস √2 এর যোগফল থেকে 5 প্লাস √2 প্লাস √7 বিয়োগ করতে বলেছে। তার মানে এই দুটো যোগ করতে বলেছে, সেখান থেকে এটা বিয়োগ করব। তাহলে আগে এই দুটো যোগ করে দেখি কি হয়। দেখি তো মুখে মুখেই করা যায়, তাও একটু করি আমরা। কি করলাম? যোগটা করে ফেললাম, জাস্ট এইটা এবং এইটা যোগ বলেছে, জাস্ট মাঝখানে তাই যোগ চিহ্ন দিলাম, আর কিচ্ছু করিনি। আর দেখতে পাচ্ছি এটা শুধু একটা মূলদ সংখ্যা, আর এই 3টে করণীর মধ্যে এই দুটো সদিশকরণী, সুতরাং এই দুটোরই খালি যোগ সম্ভব। এটা একটা অন্য করণী, মানে এই দুটোর সাথে সদিশকরণী, আর এটা মূলদ সংখ্যা, মানে এই দুটোর সঙ্গে কোনো যোগ বিয়োগ সম্ভব নয়। তাহলে -5 লিখলাম, আর √7 আর √7 মানে 2খানা √7 বলেছে, তাই লিখে দিলাম 2√7, আর √2 হচ্ছে, তাই লিখলাম। মানে এই দুটো যোগ করা আমার হয়ে গেল। এবার কি করব? এই যোগফল থেকে এইটাকে বিয়োগ করব, এটাকে বিয়োগ করতে বলেছে, তো এটা মাইনাস এইটা, তাই লিখে ফেললাম। এবার এটা থেকে এটা বিয়োগ করার সময় যেহেতু বিয়োগ বলেছে, সুতরাং আমি এটা কিন্তু এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, কারণ আমরা জানি বিয়োগ করলে কিন্তু প্রত্যেকের সাইন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ কিনা সাইন চেঞ্জ হয় মিন মাইনাসটা এর প্রত্যেকের সাইনের সঙ্গে গুণ হয়, গুণ হলেই আমরা জানি কিন্তু আলটিমেট সাইন দেখা যায়, গুণ করে সেটা চেঞ্জই হয়ে যায়। তো এই কারণে মাইনাস থাকলে আমরা একটু ব্র্যাকেট ইউজ করার চেষ্টা করব, তাতে আমাদের ভুলটা হওয়ার সম্ভাবনা কমে যাবে। পরের লাইনে ব্র্যাকেটটা তুলব। এবার আমি মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে মাইনাস হয়, মাইনাস বসাবো, এটাও প্লাস আছে গুণ করলে মাইনাস হবে, এটাও প্লাস আছে গুণ করলে মাইনাস হবে, মানে প্রত্যেকের চিহ্নই চেঞ্জ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি এই √2 আর √2 সদিশকরণী, এটা প্লাস √2, এটা মাইনাস √2, তাহলে কেটে দিতে পারি। -5 -5 দুটো মূলদ সংখ্যা, এর দুটো যোগ বিয়োগ হতেই পারে, তো -5 আর -5 করলে -10, আর 2√7 থেকে √7, এই দুটো আবার সদিশকরণী, তো 2খানা √7 থেকে একটা √7 বিয়োগ হলে কি হবে? সে একটা √7 থাকবে, তাই লিখলাম। তো একটু সাজিয়ে লিখলে কেমন দাঁড়াচ্ছে বিষয়টা, যে প্লাসটা যদি সামনে লিখে √7 -10, তার মানে এটাই উত্তর। তো আজকের মতো আমাদের চ্যাপ্টার এখানেই আমরা শেষ করছি, ক্লাসও এখানেই শেষ করছি। বাকি অঙ্ক তোমরা বাড়িতে করবে, আশা করি প্রত্যেকটি পারবে। যদি অসুবিধা হয় আমরা নেক্সট ক্লাসে দেখব। আর কেউ যদি চাও কোনো বিষয়ে কোনো প্রবলেম আছে বা জানাতে চাও, নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ।